আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা আসছো জয়েন হয়েছে একটু কষ্ট করে আমাকে বলিও যে ভিডিও ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কষ্ট করে বলিও। লেট হয়ে গেছে আমাদের 10 মিনিট, আমরা শুরু করে দিব খুব দ্রুত। ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত বলিয়েন। আর তোমাদের সামনে আরো কিছু আপডেট আসতেছে আলহামদুলিল্লাহ, অনলাইন ক্লাস ভিত্তিক, ইনশাল্লাহ আপডেট পাবা, কোনো অসুবিধা নাই। ক্যামেরাতে এখন যে একটু সাদা সাদা ভাবটা আসতেছে, মেবি ক্যামেরার মধ্যে আমার কাছে লাগতেছে একটু সাদা সাদা ভাব। লেখা যদিও দেখা যাচ্ছে, বাট একটু সাদা সাদা ভাবটা আসতেছে। এই ভাবটা ইনশাল্লাহ চলে যাবে খুব দ্রুত। আর লেখা আশা করি ক্লিয়ার আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। নেটে কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। নেট কি আটকে যাচ্ছে কিনা, মানে বাফারিং হচ্ছে কিনা, নাকি একদম স্মুথলি চলতেছে একটু বলিয়েন। লেখা তো বুঝতেছি না ভাইয়া। আসলে আমার সেটের ক্যামেরাতে একটু সমস্যা হয়েছে, তো ক্যামেরাটা একটু ঘোলাটে টাইপসের হয়ে গেছে। আমার সেটের কারণে প্রবলেমটা হচ্ছে, এমনিতে সাধারণত প্রবলেমটা হওয়ার কথা না, বাট সেটের কারণে প্রবলেম হচ্ছে। লেখা সবুজ দিয়ে লিখবো না, সবগুলা কালো দিয়ে লিখবো, আশা করি বুঝবা। সবাই মোটামুটি নেট টেট সবকিছু ঠিক আছে, শুরু করে দিব। নেট ঠিকভাবে চলতেছে কি, নেট একটু বলো। নেট ঠিকভাবে চললে শুরু করে দিচ্ছি। অল ক্লিয়ার, আমি সব কালো দিয়ে লিখবো, টেনশন করার কিছু নেই। আচ্ছা, ওকে। গত ক্লাসে আমি ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন শুরু করছিলাম, শ্রেণী বিভাগ। তো শ্রেণী বিভাগ আমরা মূলত কোষের আকৃতি ভিত্তিক মোটামুটি সবগুলাই দেখছিলাম। যেখানে আমি তোমাকে যদি একটা টার্ম বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা কোনো গোলাকার ব্যাকটেরিয়া দেখি, রাউন্ডেড শেপ ব্যাকটেরিয়া লাইক দিস ওয়ান, আমি যদি এরকম গোলাকার ব্যাকটেরিয়া দেখি, তখন আমি এদের নামটা দিছিলাম কক্কাই। এদের নামটা হচ্ছিল কক্কাই, কক্কাই বহুবচন। তো এখন যদি তোমার আমি দণ্ডাকৃতির কোনো ব্যাকটেরিয়া দেখি, এরকম লম্বা শেপ কোনো ব্যাকটেরিয়া, তখন লম্বা শেপ ব্যাকটেরিয়াগুলোকে আমি নাম দিছিলাম বেসিলাই। এটা হচ্ছে দুইটা টার্ম ছিল আমাদের, একটা কক্কাই একটা বেসিলাই। ওকে, বেসিক টার্ম ছিল, একদম ক্লিয়ার। আচ্ছা, তো এই দুইটা টার্ম শেষে এখন আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো আমাদের ফ্ল্যাজেলা ভিত্তিক একটা শ্রেণী বিভাগ আছে ব্যাকটেরিয়া, ফ্ল্যাজেলা। হোয়াট ডু ইউ মিন বাই ফ্ল্যাজেলা? তুমি যদি একটা ব্যাকটেরিয়া সেল আঁকো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া সেল আঁকতেছি, এটা ধরো একটা ব্যাকটেরিয়া কোষ, এটা ব্যাকটেরিয়া ধরো কোষ প্রাচীর, সেল ওয়াল। সেল ওয়াল, কোষ প্রাচীরের নিচে আছে ধরো ব্যাকটেরিয়ার, এটা হলো কোষ ঝিল্লি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাইলাম, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি পাইলাম। সবুজ কালার এটা কোষ ঝিল্লি, এটা কোষ, লাল কালার দিয়ে আঁকলাম কোষ প্রাচীর। দুটো জিনিস আমি আঁকলাম, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। তো এই যে ভেতরে আছে কি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা যদি আমি দেখাই, তাহলে সাইটোপ্লাজম আমি কিভাবে দেখাতে পারবো? ধরো এই যে ডট ডট দিয়ে ভিতরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক না? সাইটোপ্লাজম। আচ্ছা, ভালো কথা।
ঠিক সাইটোপ্লাজম থেকেই বের হয়। ঠিক সাইটোপ্লাজম থেকে দৈর্ঘ্য মোটামুটি অনেক লম্বা এবং দৃঢ়, দৈর্ঘ্য লম্বা এবং দৃঢ় কিছু সুতা সদৃশ অংশ বের হয়। সুতা বা চুল সদৃশ অংশ ব্যাকটেরিয়ার দেহ থেকে বের হয় ঠিক সাইটোপ্লাজমের উপরের লেয়ারটা, মানে ঠিক সাইটোপ্লাজমের শেষ অংশটা থেকে বের হচ্ছে। এই জিনিসগুলো কি? এগুলোই ফ্ল্যাজেলা। ওদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি? দীর্ঘ, চুল সদৃশ, দৃঢ়, এই তিনটা কথা একটু মনে রাখি। এবং এই ফ্ল্যাজেলাটা ব্যাকটেরিয়াকে কিসে হেল্প করে? চলনে সহায়তা। এই কথাগুলো আমরা একটু মনে রাখি। তাহলে এগুলো হচ্ছে যে ফ্ল্যাজেলার ক্যারেক্টার, ঠিক না? তাহলে এই গঠনটা কি পাইলাম? এই গঠনটা পাইলাম আমরা ফ্ল্যাজেলা, ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা। ওকে, আচ্ছা। তো তাহলে এখন ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। এই ক্লাস ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে? ক্লিয়ার বুঝা যাচ্ছে ক্লাস, নাকি কোনো প্রবলেম হচ্ছে দেখতে বেশি? এই যারা বলছিল শুরুতে লিখা একদম বুঝা যায় না, তারা কি লিখা বুঝতেছেন এখন, নাকি লিখাতে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? একটু বলেন তো। এটা হচ্ছে যে মোটামুটি এখন আমাদের পার্মানেন্ট সেটআপ। এই বোর্ডে আমরা ক্লাস নেব এন্ড মোবাইলটা একটু আপডেট করব, টেনশন নাই কিছুর। তোমরা মোবাইলটা আপডেট করার পরে দেখবা যে আলহামদুলিল্লাহ ক্লাস আরো ফকফকা ঝকঝকা দেখবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সবুজ কালারের গুলো বুঝতেছি না, তেমন বোঝা যাচ্ছে না। আচ্ছা, ব্ল্যাক কালার দিয়ে আমি লেখা ট্রাই করি। আমি ব্ল্যাক কালার দিয়ে লেখা ট্রাই করি, আশা করি বুঝবা। ওকে, তো এই যে চুল সদৃশ অংশগুলো ব্যাকটেরিয়া, এই চুল নামটা কই থেকে আসছে? হিন্দিতে একটা গান আছে, লাড়কি বিউটিফুল কারগেই চুল। এই যে একটা চুল আছে না এখানে, চুল শব্দটা, চুলটা বায়োলজিক্যালি কোন নাম থেকে আসে দেখি একটু খেয়াল করে। জীববিজ্ঞানে একটা শব্দ আছে, নাম হইল ট্রিকাস। এটা একটা গ্রিক শব্দ, ট্রিকাস। এই ট্রিকাস শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো হেয়ার লাইক, বাংলা না ইংরেজি আবিধানিক অর্থ হলো হেয়ার লাইক সাবস্টেন্স। হেয়ার লাইক সাবস্টেন্স, চুলের মতো কিছু চিকন চিকন গঠন। বাংলায় এদেরকে আমরা বলি চুল সদৃশ গঠন, হেয়ার লাইক সাবস্টেন্স বা চুল সদৃশ গঠন, হেয়ার লাইক সাবস্টেন্স, ট্রিকাস। আচ্ছা, তো এখন যে আসলাম এই ট্রিকাস ওয়ার্ডটা দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে চুল বুঝাচ্ছে, ঠিক না? আসো, ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়া দেখতে চুলের মতো চিকন চিকন, এরা ব্যাকটেরিয়াকে চলাচলে হেল্প করে। এবার আসো, তোমার এখানে কয়েকটা ওয়ার্ড দিছে, আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই। খেয়াল করেন, ট্রিকাস, সবগুলো নামের শেষে ট্রিকাস আছে, দেখো ট্রিকাস, ট্রিকাস, তার মানে সবগুলো দ্বারাই ফ্ল্যাজেলা বোঝাচ্ছে। এগুলো ফ্ল্যাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। ট্রিকাস, 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 ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ। ওকে, আচ্ছা আসি। ট্রিকাস আগে দিয়ে এ, কোন একটা নাম ধরো তুমি, ধরো আমি তোমাকে যদি একটা ইংরেজি শব্দ বলি, ধরো গ্র্যানুলোসাইট,
এটা একটা ইংরেজি শব্দ। গ্র্যানুলোসাইট মানে একটা কোষ আছে তোমার কাছে একটা কোষ, এই কোষটার গায়ে অসংখ্য কি আছে, গ্র্যানিউল। গ্র্যানিউল মানে কি, এই গ্র্যানুলোসাইট ওয়ার্ডটা দুটো শব্দ থেকে আসে, একটা হলো গ্র্যানিউল আর একটা হলো সাইট। এই গ্র্যানিউল মানে দানা বা ছোট 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 কিছু দানা সদৃশ গঠন। সাইট মানে তো কোষ, আমরা সবাই জানি। তো একটা কোষের ভিতরে এরকম যদি দানা 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 অসংখ্য উপাদান থাকে, তাহলে ওই কোষটাকে আমরা বলবো একটা দানা সদৃশ কোষ বা গ্র্যানিউল যুক্ত কোষ বা গ্র্যানিউলোসাইট। আচ্ছা, এই নামটার আগে যদি আমি একটা এ লাগাই দিই, এ লাগিয়ে দিই, তাহলে গ্র্যানিউলোসাইট। এই এ বায়োলজিতে সবসময় ইন্ডিকেট করে না, এ সবসময় ইন্ডিকেট করে না কি, তার মানে গ্র্যানিউল নাই, দানা নাই। তাহলে এখন এমন একটা কোষ তোমার কাছে আছে, যে কোষটার মধ্যে কোনো দানা নেই, উন্মুক্ত, গ্র্যানিউলোসাইট। ঠিক সেম ভাবে অ্যাট্রিকাস মিনিংস কি? অ্যাট্রিকাস মিনিংস হইল চুল থাকার কথা ছিল বা চুল সদৃশ অংশ থাকার কথা ছিল, কিন্তু এখন এ বলে দিছি মানে এখন নাই। তার মানে ধরো এমন একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটার কোনো ট্রিকাস নাই মানে চুল সদৃশ অংশ নাই। আর ব্যাকটেরিয়ার চুল সদৃশ অংশকে আমরা বলছিলাম ফ্ল্যাজেলা। তার মানে এই ব্যাকটেরিয়াটা সাইটোপ্লাজম সবকিছুই আছে, বাট কোনো ফ্ল্যাজেলা নেই। এতটুকু আমাদের এই ব্যাকটেরিয়াটার কথা, এতটুকুতে আমাদের এই ব্যাকটেরিয়াটার কথাটা শেষ, ক্লিয়ার? অ্যাট্রিকাস। এবার আসো আরেকটু সামনে আগে। মনোট্রিকাস। মনো মানে কি ভাই? দেখি বলতে পারবা কেউ? দেখি একটু কমেন্টে বলো তো মনো মানে কি? মনো মানে বলতে পারবা কেউ আমাকে? মনো দেখি বলেন তো মনো মানে কি, কেউ বলতে পারবেন? বুঝতেছেন তো সবাই? কথা বুঝতেছেন না? বুঝতেছেন, ভেরি গুড। মার্জান আনসার দিছে, গুড আনসার। শাহ যদি কোশ্চেন করছো, কোশ্চেন করিও না, আনসার দাও। ইমরান ভেরি গুড, নাসরিন ভেরি গুড, জেরিনা ভেরি গুড, আইমান। মনো মানে এক, ইমরান 1। ইসরাত মেবি এখন জয়েন করছে না, আচ্ছা এজন্য বুঝতেছেন। আমি জিজ্ঞেস করছি ইসরাত, আমি জিজ্ঞেস করছি মনো মানে কি। এই যে একটা কথা লেখা আছে এখানে মনোট্রিকাস। ট্রিকাস শব্দটার অর্থ হচ্ছে চুল সদৃশ অংশ, চিকন চিকন অংশ। ব্যাকটেরিয়াতে এরকম চুল সদৃশ অংশগুলোকে বলা হয় ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা যেটা ব্যাকটেরিয়াতে চলাচলে হেল্প করে। এখন ব্যাকটেরিয়াতে ট্রিকাস আছে, বলতেছে ব্যাকটেরিয়াটাতে মনোট্রিকাস আছে। মনো মানে কি আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আফরা ভেরি গুড, এক বলছে, পড়ে ফেললাম। কথা বুঝি বাট লেখা বুঝি না। লেখা আস্তে আস্তে বুঝবেন, কোনো অসুবিধা নেই। আমার আসলে ফার্স্ট ক্লাস তো এই রুমে, এই জন্য কারণে একটু করে আপ ডাউন হচ্ছে, কোনো অসুবিধা নেই। লেখা ইনশাল্লাহ বুঝবেন আস্তে ধীরে। ইমরান আস্তে আস্তে বুঝবা, কোনো সমস্যা নাই। সেট আপডেট করলে আরো ভালো বুঝবা। তাহলে এখানে একটা শব্দ লেখা আছে মনো। এই যে একটা মনো শব্দ লেখা আছে না, এই মনো মানে এক। মনো ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমার কাছে একটা ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ? ধরো তোমার কাছে এখন এই ব্যাকটেরিয়াটা আছে। এই ব্যাকটেরিয়াটার যে কোনো একটা প্রান্তে, ধরো এই প্রান্তটা বা যে কোনো একটা জায়গা থেকে, আমি ধরো যে কোনো একটা প্রান্ত থেকে একটা ফ্ল্যাজেলা বের হয়েছে।
একটা ফ্ল্যাজেলা বের হইল। এটাই হলো মনোব্যাকটেরিয়া, মনোট্রিকাস। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা ওয়ার্ড চলে আসে সেফালোট্রিকাস। ট্রিকাস মানে ফ্লাজেলা। ট্রিকাস শব্দটার মিনিংই হচ্ছে চুল সদৃশ অংশ বা ফ্লাজেলা। এটা সবগুলাতেই আছে, ট্রিকাস, 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 ট্রিকাস বা ট্রাইকাস, একই কথা, ফ্লাজেলা। সহজ কথায় ফ্লাজেলা। কিন্তু এখন এখানে তোমার কাছে ওয়ার্ড আসছে সেফালো। সেফালো, সেফালো মানে কি? সেফালো মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে তোমার কাছে, যে ব্যাকটেরিয়াটা তোমরা সেফালো দ্বারা আরেকটা জিনিস তোমরা হয়তো জানতে পারো। তোমরা সেফালো কর্ডাটা পড়ছো, আচ্ছা ওইটাতে পরে যাচ্ছি, আগে এটা বলিনি। দেখো সেফালো, সেফালো মানে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা একটা প্রান্তে একটাই চুল না, নট অনলি হেয়ার, একটাই চুল না, তার এক প্রান্তে অনেকগুলো চুল একসাথে গুচ্ছ বেঁধে আছে। দ্যাট মিন্স এক প্রান্তে অনেকগুলো ফ্ল্যাজেলা আছে। এটা হচ্ছে যে সেফালোট্রিকাস ব্যাকটেরিয়া। এই সেফালো মানে হচ্ছে বহু। সেফালো ওয়ার্ডটার মিনিং বহু। তোমরা কর্ডাটা পর্বে 3টা ক্লাসিফিকেশন পড়ছিলে না, মনে আছে কারো? তোমরা কর্ডাটা পর্বের 3টা উপপর্ব পড়ছিলে। দেখো একটু খেয়াল করো, কর্ডাটা পর্বে তোমরা 3টে উপপর্ব পড়ছিলে। একটা হচ্ছে যে ইউরো কর্ডাটা, আমি শর্টকাট লিখতেছি, এই সেকেন্ডটা সেফালো কর্ডাটা, থার্ডটা ভার্টিব্রাটা। তোমরা এরকম 3টে কিন্তু ক্লাসিফিকেশন কর্ডাটা পর্বে পড়ছিলে, মনে পড়ে নাকি? এই মনে পড়ে সবার? কর্ডাটা পর্বের কথা মনে পড়ে? ইয়েস স্যার, মনে পড়ে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, মনে পড়তেছে সবার কর্ডাটা পর্বের কথা। তো সেফালো, সেফালো ওয়ার্ডটা কেফালাস থেকে আসে। আমি তোমাকে যদি সেফালো ওয়ার্ডটা এমনিতে ডিরেক্ট মিনিং বলি, সেফালো ওয়ার্ডটা ডিরেক্ট যদি মিনিংটা বলি, দেখো সেফালো, সেফালো ওয়ার্ডটা আসে কে ফা লাস নামক একটা ওয়ার্ড থেকে, কেফালাস। এই কেফালাস ওয়ার্ডটা কোথায় পাবা? কেফালাস ওয়ার্ডটা কোথায় পাবা? তোমরা একটা রোগ সম্পর্কে কখনো শুনছো কিনা জানি না, এন কে ফা লাইটিস, সবার শেষে আইটিস। আইটিস মানে প্রদাহ, কোন ধরনের তোমার দেহের ইমিউন সিস্টেম জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সেই প্রদাহ। এনকেফালাইটিস, এন মানে ভেতরে। আমরা সবসময় ইন বা এন বলি না, যেমন হচ্ছে তোমার একটোডার্ম। টার্মগুলো আস্তে আস্তে বুঝবা, বুঝলে মজা লাগবে। মেজোডার্ম, এন্ডোডার্ম, কারণ গেছে।
এই তোমরা দেখতেছো? কারেন্ট চলে গেছিল তো এই জন্য কিছুক্ষণের জন্য ওয়াইফাই অফ হয়ে গেছিল। কোনো অসুবিধা নাই, চলে আসছে আবার না। সবুজ আর লাল কালার দেখি না। আচ্ছা, সবুজ আর লাল কালারটা আপাতত আমি সরাই রাখতেছি, নীল কালারটা দেখা যায় না। লাল কালার দেখবা, লাল কালার আমার থেকে ভালো কালার আছে একটা। দাঁড়া এক মিনিট, আমার থেকে লাল কালারের ভালো কালার আছে। দেখবা না কেন? অবশ্যই দেখবা, দেখতে হবেই, দেখা জরুরি। সবুজ লাল সবচেয়ে বড়ভাবে দেখবা। দেখতেছো সবাই? এখন দেখা যায়? ভেরি গুড। দেখেন, তোমরা মেবি এই রোগটার নাম শুনছো, হয়তো মনে নেই আর কি। এই রোগটার নাম হয়তো শুনছো, মনে নেই তোমাদের। এই রোগটা হলো এই রোগটা হলো এনকেফালাইটিস। তো আইটিস, এখানে একটা আইটিস শব্দটা আছে। আইটিস মানে প্রদাহ বা যন্ত্রণা, দৈহিক একটা রেসপন্স টু ডিজিজ, বডির একটা রেসপন্স টু ডিজিজ। রোগের প্রতি আমাদের দেহের একটা রেসপন্স, এটাকে আমরা বলি আইটিস। ক্লিয়ার? আচ্ছা, এন মানে হচ্ছে ভিতরে। ওটা লিখতে গিয়ে আমি লিখতেছিলাম যে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো এই এন্ডোডার্ম মানে সবচেয়ে ভেতরের ভ্রূণীয় স্তর। আচ্ছা, আর কেফালাস শব্দটা দ্বারা কি বোঝানো হয়? কেফালাস বা সেফালাস, এটা দ্বারা বোঝানো হবে মস্তিষ্ক। ওই ওখান থেকে কেফালাস টার্মটা থেকে এটা আসছে, বুঝছেন? তো সেফালোকর্ডাটা মানে মস্তিষ্কযুক্ত প্রাণী। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি যখন সেফালোকর্ডাটা করবা, ওদের দাঁত দেখিও, মুখের ভিতরে দাঁত দেখিও। সেফালোকর্ডাটার মুখের ভিতরে দাঁত দেখিও। একটা ওরাল হুড থাকে, এরকম ওরাল হুড মানে মুখগহ্বর। সে মুখগহ্বরে এরকম অসংখ্য ওরাল সিরি থাকে। ওরাল সিরি মানে, ওরাল শব্দটার অর্থ হচ্ছে মুখ, ওরাল শব্দটার অর্থ হইল মুখ। আর সিরি বলতে ওরাল সিরি মুখের দাঁত। এরকম দাঁত তাদের থাকে অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য দাঁত থাকে, অসংখ্য, ইনফিনিটি না, ধরো তোমার 50টা 60টা 70টা দাঁত থাকে তাদের। এই অসংখ্য শব্দটা এখানে চলে আসছে। দেখো, সেফালো অসংখ্য, অসংখ্য। এমনিতেই সেফালো মানে মস্তিষ্ক, বাট আমি সেফালোকর্ডাটার একটা ক্যারেক্টার করাইলাম তোমাকে। ওদের মুখে অসংখ্য দাঁত থাকে, তাহলে ওই ক্যারেক্টার থেকে আমি যদি মনে রাখতে পারি এটা, তাহলে সহজ। সেফালো মানে অসংখ্য ফ্ল্যাজেলা, যেটা এক প্রান্তে আছে। তাহলে এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা থাকলে মনোট্রিকাস, এক প্রান্তে অসংখ্য ফ্ল্যাজেলা থাকলে সেফালোট্রিকাস। ক্লিয়ার? আচ্ছা, এইবার আবার আসি।
অ্যাম্ফিট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস মিনিংসটা কি আসেন, এটা সহজ। এটা একটা ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা ছিল, এখন ব্যাকটেরিয়ার দুই প্রান্তে একটা একটা করে ফ্ল্যাজেলা, এই প্রান্তে একটা ফ্ল্যাজেলা, এই প্রান্তে একটা ফ্ল্যাজেলা। বাহ কি সুন্দর, দুই প্রান্তে একটা একটা করে ফ্ল্যাজেলা, এটা অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া। সেম ভাবে লফোট্রিকাস, নামটা একটু লফো লফো, লফো নামটা কি কার দ্বারা উচ্চারণ করে আমরা, লফো বা লফর টাইপসের এরকম কোনো কাউকে যদি বুঝাই তাহলে আমরা লফো ওয়ার্ডটা নিয়ে নিই না, লফো, লফো মানে অসংখ্য। এর এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা, এর দুই প্রান্তেই এক গুচ্ছ করে ফ্ল্যাজেলা থাকবে। কেমন? দুই প্রান্তে এক গুচ্ছ করে ফ্ল্যাজেলা। আচ্ছা, সবার শেষে পেরিট্রিকাস, যেটা নরমালি আমরা ব্যাকটেরিয়াতে পড়ছিলাম, আমরা যে ব্যাকটেরিয়াটার গঠনটাই পড়ছিলাম পেরিট্রিকাসে। পেরিট্রিকাস ব্যাকটেরিয়ার গঠনে দেখা যায় তোমার পুরো দেহেই অসংখ্য ফ্ল্যাজেলা এবং ছড়াই ছিটে আছে, পুরো দেহে ফ্ল্যাজেলা আছে ছড়াইয়া ছিটে। তাহলে এটা হচ্ছে যে ফ্ল্যাজেলা শ্রেণী বিভাগ ব্যাকটেরিয়ার। এক্সাম্পল কি কি লাগে তোমাদের পরীক্ষায়? তোমাদের পরীক্ষায় এক্সাম্পল কোনগুলো লাগবে? হ্যাঁ, আচ্ছা, কার কার কি কি প্রবলেম একটু শুনি আবার। মার্জানা বলছে ভাইয়া কর্ডাটা থেকে একটু রিপিট করেন, ওখান থেকে আর একটু বুঝি নেই, কম বুঝছে। আচ্ছা অসুবিধা নেই, আমি কর্ডাটা থেকে একবার রিপিট করব। এই 6টা আবার রিপিট করব, কোনো অসুবিধা নাই। সাউন্ড, বাজে সাউন্ড আসলে পাশে ওই তোমার নতুন দোকান হচ্ছে তো, দোকানের ড্রিল করতেছে, ড্রিল প্লাস টাইলস কাটতেছে, টাইলস কাটার মেশিনের সাউন্ড, ড্রিল করার সাউন্ড, দুটোই একসাথে কম্বাইন। তোমাদের আগে বলো যে প্রবলেম ক্যামেরাতে বা তোমাদের দেখতে কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা একটু বলো। তোমাদের আমার সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে, বাইরের সাউন্ডটা কিছুক্ষণ পর অফ হয়ে যাবে, এটা প্রবলেম নেই। আমার সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে, এটা আগে বলো। সাউন্ড আমারটা শুনতে অসুবিধা হচ্ছে কিনা ওটা একটু আগে বুঝে নিন, মানে কোনো ধরনের সমস্যা আছে কিনা। বাইরের সাউন্ড অফ হয়ে যাবে, বাইরের সাউন্ডটাতে প্রবলেম হবে না, বাইরের সাউন্ড অফ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সমস্যা সেট আপ করতে করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে, ঝাপসাটা ক্লিয়ার হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার, ডোন্ট মাইন্ড, ঝাপসাটা নিয়ে সমস্যা হবে না, আশা করি ঝাপসাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার কি ক্লিয়ার দেখা যায়? একটু সাইডে দাঁড়ান, আমি সাইডে চলে আসলাম। আচ্ছা, লাইটিং প্রবলেম, লাইটিং প্রবলেমটা আমি জানি এটা ইনশাল্লাহ সলভ হবে, কিছুদিনের মধ্যে এটা সলভ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। আর কি প্রবলেম, আর কি প্রবলেম, আর কি প্রবলেম? আমার মোবাইলে ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের মোবাইলে ব্লার কেমন হইল আমি তো এটাই বুঝি না। দেখো ক্লাসটা একটু করে দেখো আমার মোবাইলটাতে, তোমাদেরকে দেখাই, তোমাদের বিলিভ হচ্ছে না তো, একটু করে দেখো আমার সেটটাকে।
দেখতেছ লেখা টিখা কি সুন্দরভাবে পড়া যাচ্ছে। আমি তোমাদেরকে এটা রোটেট করে দেখাই। খেয়াল করো, দেখতেছ কয়বার আসলে এবার ঠিক আছে নাকি একটু বলো, দেখা যায় ক্লিয়ার? আগে বলো যে দেখা যায় কিনা ক্লিয়ার। আচ্ছা দেখি, তাহলে আমরা ক্লাস করাই। ওকে, ব্লার হলে বলিও আবার আমাকে। দেখো ক্লাসিফিকেশনটা একবার বলে দিই। ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ। ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ টোটাল 6টা, 6 ইন নাম্বার। অ্যাট্রিকাস, মনোট্রিকাস, সেফালোট্রিকাস, অ্যামফিট্রিকাস, লফোট্রিকাস, পেরিট্রিকাস, এই 6টা নাম আছে। তো নামগুলোর মিনিং বুঝে বুঝে পড়ি। যেমন সব নামের শেষে একটা কমন ওয়ার্ড আসতেছে ট্রিকাস ওয়ার্ডটা। এই ট্রিকাস বা ট্রাইকস, ট্রাইকস ওয়ার্ডটা একটা ল্যাটিন শব্দ। এটার মিনিং হচ্ছে যে হেয়ার লাইক প্রজেকশন বা হেয়ার লাইক সাবস্টেন্স, মানে চুলের মতো গঠন, চিকন চিকন গঠন। তাহলে চিকন চিকন কিছু গঠন হচ্ছে যে ট্রিকাস ওয়ার্ডটার মিনিং। ব্যাকটেরিয়াতে এই ট্রিকাস দ্বারা ফ্ল্যাজেলা বোঝানো হচ্ছে, কারণ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলাও দেখতে চুলের মতো এরকম চিকন চিকন গঠন। কথা বুঝছো? তাহলে ট্রিকাস ওয়ার্ডটা কই থেকে আসলো? কাহিনী শেষ। এরপর আসো অ্যাট্রিকাস। ট্রিকাস মানে ফ্ল্যাজেলা আছে, কিন্তু আগে যে তুমি এ লাগাই দিছো, এ লাগাই দিছো মানে এখন ফ্ল্যাজেলা নাই। কারণ এই শব্দটার মিনিং হইল, এই যে এ বলতেছি বারবার, এই শব্দটার মিনিং হইল না। যেমন তোমরা পড়ছিলা ডাব্লিউবিসি তে গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট, এই শব্দটার মিনিং হইল না, নাই। তার মানে এমন একটা ব্যাকটেরিয়া যার দেহে কোনো ফ্ল্যাজেলা নাই, কোনো ফ্ল্যাজেলা নাই। আচ্ছা, এরকম একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, কোনো ফ্ল্যাজেলা নেই এরকম একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল করিনি ব্যাকটেরিয়া, মানে ডিপথেরিয়ার ব্যাকটেরিয়া। ডিপথেরিয়ার ব্যাকটেরিয়াটা করিনি ব্যাকটেরিয়া। এটা হচ্ছে অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া। এরপর আসো মনোট্রিকাস। মনোট্রিকাস মিন্স, মনো মানে ওয়াটার মিনিং হচ্ছে এক, তোমরাই বলছিলা ওয়ান। তার মানে যেসব ব্যাকটেরিয়ার দেহে একটা ফ্ল্যাজেলা, দেহের যে কোনো এক প্রান্তে একটাই ফ্ল্যাজেলা আছে ব্যাকটেরিয়াটা, একটাই ফ্ল্যাজেলা, এটাকে আমি বলতেছি মনোট্রিকাস। মনোট্রিকাস ব্যাকটেরিয়া। মনোট্রিকাস ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিতে পারলে ভিব্রিও কলেরা, কলেরার ব্যাকটেরিয়াটা। এই মনোট্রিকাস ব্যাকটেরিয়ার যদি এক্সাম্পল দিতে চাও তাহলে এক্সাম্পল দাও ভিব্রিও কলেরার ব্যাকটেরিয়া। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে যদি আসি, সাউন্ডটা একটু শেষ হোক।
আজকে এদের কাজ করতে হইল, কি পেইনফুল জিনিস রে ভাই। শেষ হয়েছে, খুবই পেইনফুল জিনিস দেখতেছি এরা। ওকে, শুনতেছো শুনতেছো সবাই আমাকে ক্লিয়ার ভাবে শুনতেছো? হ্যাঁ, একটু জানাও। গুড। ওকে, আমি ছিলাম মনোট্রিকাসে। মনোট্রিকাস মানে ব্যাকটেরিয়াতে অনলি ওয়ান ফ্ল্যাজেলা, মনো মানে একটাই ফ্ল্যাজেলা। সাথে আমি সেফালোট্রিকাসটা পড়াই। নরমালি সেফালো ওয়ার্ডটার মিনিং এর জন্য আমি তোমাদেরকে প্রাণীর কর্ডাটা পড়বে। আচ্ছা আমি পড়াই, অসুবিধা নেই। আমার সাউন্ড ওই সাউন্ড থেকে বড়ভাবে শোনা যাবে আশা করি। সেফালোট্রিকাস, আমি বড় করে কথা বলতেছি। এই সেফালোট্রিকাস ওয়ার্ডটাতে সেফালো ওয়ার্ডটা বোঝানোর জন্য আমি গেছিলাম প্রাণীর শ্রেণী বিভাগে, কর্ডাটা পর্বের ভাগে। তো কর্ডাটা পর্বের একটা উপভাগ আছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা মানে তো মেরুদণ্ডী, এটা আমরা কমনলি জানি। সেফালো ওয়ার্ডটার মানে হচ্ছে যে মস্তিষ্ক, মস্তিষ্ক। এই মিনিংটা আমরা নিই নাই, আমরা এখানে সেফালোর যে মিনিংটা নিছি সেই মিনিংটা হলো এই সেফালোকর্ডাটার প্রাণীদের যদি আমি মুখটা দেখি, মুখ ওরাল ক্যাভিটি দেখি, তাহলে সেফালোকর্ডাটার একটা প্রাণী গঠনটা যদি এরকম হয়, আমি ওর যখন মুখটা দেখব, ওর মুখের মধ্যে অসংখ্য ছোট 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 দাঁত থাকে, অসংখ্য ছোট ছোট দাঁত থাকে। এই অসংখ্য দাঁতের মিনিংটা আমি এখানে নিছি, অসংখ্য দাঁত, অসংখ্য দাঁত। তো সেফালোওয়ার্ডটা আমি বুঝাচ্ছি অসংখ্য, তার মানে এই ব্যাকটেরিয়াটার এক প্রান্তে একটাই ফ্ল্যাজেলা ছিল মনোট্রিকাস, সেফালোট্রিকাস এক প্রান্তে অসংখ্য ফ্ল্যাজেলা। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমি আসি। সেফালোট্রিকাস বুঝছেন সবাই? সেফালোট্রিকাস বুঝছো? এক প্রান্তে অসংখ্য ফ্ল্যাজেলা, এক প্রান্তে অসংখ্য ফ্ল্যাজেলা। মনো মানে এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা, সেফালো মানে এক প্রান্তে অসংখ্য ফ্ল্যাজেলা। এই মনোর এক্সাম্পল তোমাদেরকে দিছিলাম। মনোর এক্সাম্পল হচ্ছে কলেরার, কলেরার ব্যাকটেরিয়াটা মনোর ব্যাকটেরিয়া, মনোট্রিকাস। আর অ্যাট্রিকাস এর এক্সাম্পল হচ্ছে ডিপথেরিয়ার ব্যাকটেরিয়া, যে রোগটা ব্যাকটেরিয়াটা ডিপথেরিয়া করে তার ব্যাকটেরিয়া। আর সেফালোট্রিকাস যদি আমি এক্সাম্পল দিই, সিউডোমোনাস ফ্লুরেসেন্স, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নাম না, তো এটা তবুও আমি লিখতে চাচ্ছি না কারণ গুরুত্বপূর্ণ না এই জন্য। এতটুকু কি বুঝছেন সবাই? গুড। এরপরে আসেন অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাস মানে সহজ কথা, মনোট্রিকাসের এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা ছিল, অ্যামফিট্রিকাস দুই প্রান্তে একটা একটা করে ফ্ল্যাজেলা, মানে টোটাল ব্যাকটেরিয়ার দেহে দুইটা ফ্ল্যাজেলা, দুই প্রান্তে একটা একটা করে ফ্ল্যাজেলা, এটা হচ্ছে অ্যামফিট্রিকাস। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হলো লফোট্রিকাস। দুই প্রান্তে, এই দেখো সেফালোট্রিকাসের এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা, লফোট্রিকাসের দুই প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা, মানে দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্ল্যাজেলা, সিঙ্গেল না, গুচ্ছ আছে এখানে।
সবার শেষ পেরিট্রিকাস। পেরিট্রিকাসের পুরা দেহে ফ্ল্যাজেলা আছে, এদের কারো পুরা দেহে ফ্ল্যাজেলা নেই, এর পুরো দেহটাতে ফ্ল্যাজেলা আছে। আমরা যখন ব্যাকটেরিয়া পড়ছিলাম তখন আমরা এরকম টাইপের একটা ব্যাকটেরিয়া আঁকছিলাম যে ব্যাকটেরিয়ার পুরো দেহেই ফ্ল্যাজেলা ছিল, তাহলে আমরা পেরিট্রিকাস ব্যাকটেরিয়া পড়ছি। আচ্ছা, এমফিট্রিকাস ব্যাকটেরিয়ার এক্সাম্পলটা কি গুরুত্বপূর্ণ নাকি আমি একটু তোমাদেরকে দেখি। স্পাইরিলাম মাইনাস খুব ইম্পর্টেন্ট না, লফোট্রিকাস, স্পাইরিলাম ভলান্টাস খুব ইম্পর্টেন্ট না। হ্যাঁ, পেরিট্রিকাসের এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। সালমোনেলা টাইফি, টাইফয়েড রোগ করে। সালমোনেলা টাইফি, এই তোমাদেরকে কয়েকটা ব্যাকটেরিয়ার রোগ নিয়ে আমি বলছিলাম, এটা কি রোগ করে? টাইফয়েড রোগ করে। এটার নামে শেষে কলেরা আছে, কলেরা রোগ করে। তাহলে কোন তিনটে ইম্পর্টেন্ট? এটার নামে শেষে ডিপথেরিয়া আছে, এই ডিপথেরিয়া রোগ করে। ক্লিয়ার? 6টা ব্যাকটেরিয়া বললাম। অ্যাট্রিকাস, নো ফ্ল্যাজেলা, মনোট্রিকাস, 1 ফ্ল্যাজেলা, সেফালোট্রিকাস এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা, অ্যামফিট্রিকাস 2 প্রান্তে একটা একটা করে ফ্ল্যাজেলা। তাহলে তুমি এই সেফালোট্রিকাসের অ্যামফিট্রিকাসের সাথে মনোট্রিকাসের কম্প্যারিজন করতে পারো। এর 2 প্রান্তে একটা একটা ফ্ল্যাজেলা, এর এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা। আবার লফোট্রিকাস 2 প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা, এর সাথে এর একটা কম্প্যারিজন করতে পারো। এখানের মধ্যে সেফালোট্রিকাসের এক প্রান্তে এক গুচ্ছ, লফোট্রিকাসের 2 প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা। সবার শেষে পেরিট্রিকাস, পুরো ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা আছে। এতটুকু বুঝছেন কিনা বলেন? আমি একটু বসলাম। এবার ব্যাকটেরিয়ার জননে ঢুকে যাবো। জননে সবাইকে এতটুকু বুঝছেন? ওকে, ব্যাকটেরিয়ার জনন, আমাদের ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ শেষ। অন ডিপেন্ডেন্ট অফ সেল শেপ, সেল শেপের উপর ভিত্তি করে। অন ডিপেন্ড আপন ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে। ডিপেন্ড আপন রঞ্জক ক্ষমতা, পিগমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, রঞ্জক বা রঞ্জন ক্ষমতার উপর ভিত্তি করে। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো কি কালার ধারণ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কি কালার ধারণ করে দেখি বলেন তো। যারা যারা লাইভে আছেন, পড়ালেখা করছেন কিনা? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো কি কালার ধারণ করে আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কেমন কালার ধারণ করে দেখি। লাইভে যারা যারা আছেন, পড়ালেখা করছেন কিনা একটু বলেন তো দেখি, শুনি আমি। আপনাকে বললাম আমি রঞ্জক বা রঞ্জন ক্ষমতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। একটা শ্রেণী বিভাগ হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা শ্রেণী বিভাগ হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আপনাকে বলতে হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি কালার ধারণ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কালার ধারণ করে। অন স্টেইনিং, হ্যান্স স্যার, হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম স্টেইনিং এর উপর ভিত্তি করে এরা কি কি কালার ধারণ করে। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই পারছে।
ভেরি গুড। ভায়োলেট গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন গ্রাম পজিটিভ, ভেরি গুড। গ্রাম নেগেটিভ ক্রস মানে গ্রাম নেগেটিভ কি কালার? লাল, পজিটিভ ভায়োলেট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা ধারণ করবে ক্রিস্টাল ভায়োলেট কালার, ক্রিস্টাল ভায়োলেট, যেটাকে আমরা বেগুনি কালারও বলে থাকি। আর এটা ধারণ করবে স্যাফরানিনের কালার, স্যাফরানিনের কালার, যেটা একটা রেড অর পিঙ্ক, পিঙ্কিশ রেড কালার। এতটুকুতে আশা করি বুঝে গেছে, কোনো সমস্যা আশা করি এতটুকুতে নেই, ঠিক না? আচ্ছা, এবার লিখা বুঝে যায়? সবাই বুঝো, লিখে একটু বড় বড় করে লিখছি যে এবার বুঝে যায়, লাল কালিটাকে এবার বুঝে যায়? দেখি যারা আছেন তারা একটু আমাকে কমেন্ট করেন তো, যদি তোমাদের লিখা বড় বড় করে লিখলে বুঝে যায় মনে হয়, তাহলে আমি লিখা বড় বড় করে এরকম করে লিখবো। প্রতিটা লিখা বোর্ডে বেশি লিখা হবে আর কি, অসুবিধা নেই, কিন্তু বড় বড় করে লিখবো, গোট্টা 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 সুন্দর করে লিখবো। জি স্যার, ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার। আমি ওয়েট না করি আমি সামনের দিকে আগাই, ঠিক না? ওকে ভাই, একটু সরে দাঁড়ান। আচ্ছা, একটা স্ক্রিনশট নাও, অসুবিধা নাই। নিছো? ওকে, মুছে দিচ্ছি আমি। এবার আসো ব্যাকটেরিয়ার জনন। জনন ব্যাকটেরিয়া 3 ধরনের জনন সম্পন্ন করে। এক নাম্বার জনন হলো অঙ্গজ প্রজনন, সেকেন্ড জনন হলো অযৌন প্রজনন, তৃতীয় জনন হলো যৌন প্রজনন। 3টা জনন ব্যাকটেরিয়া করতেছে, অঙ্গজ প্রজনন, অযৌন প্রজনন, যৌন প্রজনন। আচ্ছা, অঙ্গজ প্রজননে ব্যাকটেরিয়ার তোমার 3টা ভাগ আছে। ভাগ 3টা আমি একটু এই সেট করে লিখি, নাহলে আমার ওদিকে জায়গা হবে না। অঙ্গজ প্রজননের 3টা ভাগ, আমি একদম সিরিয়ালি লিখতেছি, কোনো সমস্যা নাই, আশা করি বুঝবা। অঙ্গজ প্রজননের 3টা ভাগ হলো সর্বপ্রথম দ্বিবিভাজন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বাইনারি ফিশন, একটা ভাগ। মুকুলোদ্গম বা ইংরেজিতে আমরা বলতে থাকি বাডিং, 2টা ভাগ। খন্ডায়ন বা ইংরেজিতে আমরা বলে থাকি ফ্র্যাগমেন্টেশন, 3টা ভাগ। অযৌন প্রজননে আমরা ভাগ করি 3টা। এক নাম্বার ভাগ হলো কনিডিয়া, 2 নাম্বার ভাগ হলো গনিডিয়া, কনিডিয়া গনিডিয়া, অন্তঃরেণু, ইংরেজিতে যাকে আমরা বলি এন্ডোস্পোর। এই অঙ্গজ প্রজনন অযৌন প্রজনন পুরাটাই হচ্ছে স্পোর রিলেটেড, মানে রেণু সংক্রান্ত। এটা অযৌন, নিম্ন শ্রেণীর জনন ব্যাকটেরিয়া। সবার শেষে যৌন জনন,
যৌন জনন আছে 3টা। এক নাম্বার হলো কনজুগেশন, বাংলা টার্ম ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এই পুরো ক্লাসিফিকেশনটা আমরা পড়াবো। তবে তোমাকে যদি স্যারে কোশ্চেন করে ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন কোনটা, প্রধান প্রজনন, প্রধান জনন পদ্ধতি, বাইনারি ফিশন। দিস ইজ এ টাইপ অফ অ্যামাইটোসিস, মাইটোসিস ডিভিশন। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু আমাকে রেসপন্স করবেন, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু রেসপন্স করবেন সবাই। ভেরি গুড। তোমাদেরকে আজকে মনে কেমিস্ট্রি ক্লাস তো নাই না? আমি আরো 1-1.5 ঘন্টা ক্লাস নিলে সমস্যা হবে? কেমিস্ট্রি ক্লাস কি আছে? ভেরি গুড, সবাই বুঝছে। এই লিখা বড় বড় করে লিখতে হবে, বুঝছি, তাহলে সবাই আমরা অটোমেটিক দেখবা, ঠিক আছে? লাইটিং টাইটিং আসলে ঠিক আছে, একটু প্রবলেম আছে। আমার উপরে লাইট আছে তো, লাইটটাকে সরাইয়ে আমি এদিকে নিব, এদিকে একটা লাইট আছে আমার কাছে, দুইটা লাইট দুদিকে ইয়া করবো, ফোকাস আর একটু বাড়বে। মোবাইল চেঞ্জ করলে মোটামুটি তোমরা একটা ক্লিয়ার ভিউ পাবা ইনশাল্লাহ, আশা করি। গুড। আজকে কেমিস্ট্রি ক্লাস নাই, তাহলে তো আজকে অসুবিধা নাই, তোমাদের আরামসে করতে পারবা ক্লাস। আমি পুরো ব্যাকটেরিয়ার যৌন জননের লাস্ট পার্টটা হচ্ছে ট্রান্সডাকশন, TRANS, ট্রান্সডিউসি, TRANSDUCTION, ট্রান্সডাকশন, যৌন প্রজনন। ভাইয়া দেখতেছি না। আচ্ছা আচ্ছা, সরি, একটা স্ক্রিনশট তুলো। ওকে, মুছে দিব। না, 3 ঘন্টা তো নেওয়া যাবে না, মোবাইলে এত চার্জ নাই মনে হচ্ছে, তো বিশাল চার্জ তো নাই। মুছে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি পড়াবো দ্বিবিভাজনটা, মূল পদ্ধতি। পরীক্ষায় আসলে দ্বিবিভাজনটা আসবে, যদি পরীক্ষায় আসে আর কি, তাহলে দ্বিবিভাজনটা আসবে ইনশাল্লাহ, আশা করি আসবেই। দ্বিবিভাজন, বাইনারি ফিশন, দিস ইজ এ কাইন্ড অফ অ্যামাইটোসিস। সহজ কথা, একটা অ্যামাইটোসিস প্রসেস, জাস্ট একটু সামনের দিকে আগান, অ্যামাইটোসিস প্রসেস নিয়ে বোঝা, ঠিক আছে? অ্যামাইটোসিস প্রসেসটাকে একটু হিউজ করে পড়বে, আর কিছুই না। তোমাদের পরীক্ষায় যদি আসে ব্যাকটেরিয়ার জনন, সাধারণত আসে না, যদি আসে তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, মুছে দিচ্ছি। আমি এখন দ্বিবিভাজন নিয়ে সামনে আলোচনা করব। মহসিন কলেজের যারা আছো তাদের মনে হয় কালকে জমার ডেট আছে একটা অ্যাসাইনমেন্টের, বেশিক্ষণ আলোচনা করব না, সর্বোচ্চ আধা ঘন্টা। এই আধা ঘন্টাটা আলোচনা করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি আজকে, কারণ এটা মিস গেলে পরে প্রবলেম। আর তোমাদেরকে বায়োলজি কোনো অ্যাসাইনমেন্ট দিছে নতুন করে, একটু সবার আগে আমাকে বলিও তো, যারা কমেন্টে আসো, লাইভে আসো, তারা একটু আমাকে বলিও যে বায়োলজিতে কোনো কি নিউ অ্যাসাইনমেন্ট দিছে কিনা, তোমাদেরকে নতুন কোনো অ্যাসাইনমেন্ট কি দিছে কিনা। আচ্ছা, সহজভাবে লিখে দিই, এটাকে অনেকে দ্বিভাজন और বিভাজন বলে থাকে, যেটাকে আমরা বাইনারি ফিশন বলি।
তোমরা নরমালি অ্যামাইটোসিস প্রক্রিয়া যেটা জানো, অ্যামাইটোসিস প্রক্রিয়াতে তোমার কাছে যদি একটা কোষ থাকে, একটা সেল, এই সেলটা কোন ধরনের জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া, মানে উইথাউট এনি কমপ্লেক্স মিডিয়াম, জটিল মাধ্যমিক পর্যায়ে, যেমন দেখো তুমি যদি দেখো মাইটোসিস সেল ডিভিশন, যেটা আমাদের দেহকোষ হয়, মাইটোসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনে তুমি দুইটা ভাগ দেখবা। নাম্বার 1 সর্বপ্রথম যে বিভাজনটা হবে সেটাকে কি বলবো আমরা? ক্যারিওকাইনেসিস। এন্ড নাম্বার 2 যেটা সেকেন্ড ডিভিশন, সেটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিও মিন্স ক্যারিয়ন, কাইনেসিস মিন্স ডিভিশন, নিউক্লিয়াস বিভাজন। সাইটো মিন্স সাইটোপ্লাজম, কাইনেসিস মিন্স ডিভিশন, সাইটোপ্লাজমের বিভাজন। ওদিকে কতটুকু পর্যন্ত যায়? ডিভিশন না বিভাজন। ওকে, এতটুকু পর্যন্ত আসে। ওকে, এই যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসে একটা নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে মাইটোসিস সেল ডিভিশন সবসময় ডিপ্লয়েড সেলে হয়। তাহলে ডিপ্লয়েড একটা সেল বিভাজিত হয়ে নরমালি দুইটা ডিপ্লয়েড সেল তৈরি করে। অথবা মাইটোসিস ডিভিশন যদি হ্যাপ্লয়েড সেলে হয়, তাহলে হ্যাপ্লয়েড একটা সেল নরমালি ডিভাইড হয়ে দুইটা হ্যাপ্লয়েড সেল তৈরি করে। দ্যাট মিন্স এটা হচ্ছে মাদার সেল, MOTHER, মাদার সেল, আর এটা হলো ডটার সেল, HTER, ডটার সেল। এই মাদার সেল আর ডটার সেলে, মাদার সেল থেকে যে ডটার সেল তৈরি হয় মাইটোসিস সেল ডিভিশনে, সেখানে একটা সমীকরণিক বিভাজন হয়। ক্রোমোজোমের সংখ্যা মাদারে যা থাকে ডটারও সেম থাকে, একদম ইকুয়াল থাকে। কিন্তু তোমার এই ইকুয়াল থাকার জন্য এত সহজ না, মাঝখানে এটা থেকে একদম এটাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু নরমাল কথা না। এই ক্যারিওকাইনেসিসে একটা মাতৃকোষের নিউক্লিয়াস দুইটা অপত্য কোষের নিউক্লিয়াসে পরিণত হতে 5টা ধাপ সৃষ্টি হয়। সেই 5টা ধাপের নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো। প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, ফেজ মানে সবগুলো দশা, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা দশা শেষ হওয়ার পরেই একটা নিউক্লিয়াস, ধরো এটা যদি আমি নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াসের নিউক্লিওলাস, ক্রোমাটিন মেমব্রেন, বড় করে আঁকি, বড় করে না আঁকলে বুঝবা না। যদি আমি ধরি এটা একটা কোষ, এই কোষটার একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার মধ্যে ভেতরে কি কি আছে? এটা ধরো নিউক্লিওলাস, তারপরে কি আছে? নিউক্লিওপ্লাজম আছে, এগুলো সবগুলো নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের সাইটোপ্লাজম। তোমাদেরকে ওই দ্বি বিভাজন বোঝার জন্যই আমি এই কথাগুলো লিখতেছি, আমি সেল ডিভিশন পড়াচ্ছি না। হ্যাঁ, একটু প্র্যাকটিস হয়ে যাবে, সেল ডিভিশনটা মনে করে নিবা আর কি, অসুবিধা কি, খারাপ কি? সেল ডিভিশন সবগুলো জায়গায় লাগে। তো সাথে কিছু তোমার এখানে ক্রোমাটিন তন্তু আছে, এটা এখনো ডিভাইড হয়নি, বিদের এখনো চিকন। ডিভিশনে চলে গেলে এরা, এদের গায়ের থেকে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিলে এরা খাটো মোটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই কোষটা থেকে যখন দুইটা কোষ তৈরি হয়ে যায়, এই কোষটা থেকে দুইটা কোষ তৈরি হয়ে গেল, ধরো দেখা যাচ্ছে এখানে একটা সেল তৈরি হচ্ছে। অবশ্যই মাদার সেল আর ডটার সেল প্রথমে সেম সাইজের থাকে না। তুমি যখন জন্মগ্রহণ করছো তখন তো তুমি তোমার মায়ের সমান জন্মগ্রহণ করছো, মায়ের দেহেই ছিলা, ছোট জন্মগ্রহণ করছো, আস্তে আস্তে বড় হয়েছো। তো মাদার সেল যত বড়, ডটার সেলকে এত বড় দেখাইতে পারবো না। তো এটা ডটার সেল, ডটার সেলের এই দুটো হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস একদম ইকুয়াল ডিভিশন থাকবে। এখানে একটা তোমার নিউক্লিওলাস, সূর্য থাকবে, সূর্য, নিউক্লিওলাস যাকে আমরা বলি সূর্য। এখানে ডট 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 থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। লেয়ারটা অবশ্যই বাইলেয়ার, আমি বাইলেয়ার এখন দেখাচ্ছি না কারণ এটা তোমরা সবাই জানো, আমি ধরে নিছি। আর এখানের মধ্যে তোমার
এই যে ক্রোমাটিন তন্তু, তাহলে দুইটা সেল তৈরি হয়েছে। আচ্ছা, এই সেলটা যদি 2n নিউক্লিয়াস যুক্ত হয় মানে ইউক্যারিওটিক হয়, এই সেলটার নিউক্লিয়াস 2n ইউক্যারিওটিক, এই সেলটার নিউক্লিয়াস 2n ইউক্যারিওটিক। তো এই দুইটা ভাগে ভাগ হইতে 5টা জটিল ধাপ অতিক্রম করতে হয়। মাগার কথা হইল মাইটোসিসের আগে যদি আমি একটা এ লাগাই দিই, এ মাইটোসিস, তখন এরকম কোনো 5টা বা এত জটিল ধাপে আমরা যাই না, তখন আমরা এত কোনো জটিল ধাপে যাই না। আমরা খুব সহজভাবে কোনো ধরনের এরকম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে আমরা যাই না। আমরা খুব সহজভাবে একটা কোষ থেকেই একটা কোষের নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে, একটা কোষ থেকেই এই কোষটার মাঝখান দিয়ে একটা গর্ত মানে কোষ প্লেট সৃষ্টি, সহজভাবে দুইটা আলাদা কোষ হয়ে গেল। এটা হচ্ছে মাইটোসিস, সিম্পল। এই প্রসেসটাই ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে হয়। ক্লিয়ার? এটাকে আমরা বাইনারি ফিশনও বলি। বাইনারি মানে 2। এই বুঝতেছো পড়া? এই পড়া বুঝতেছো নাকি বুঝতেছো না? কেউ কমেন্টে চিল্লাচ্ছ শুধু শুধু। পড়া বুঝতেছেন? এখন লাইভে বেশি প্রবলেম হয় মানে তোমার ফোকাসিং বা তোমার সাউন্ডে বা কোনো ধরনের নেটের প্রবলেমে কোনো ধরনের ঝামেলা হচ্ছে, নাকি ক্লিয়ার ভাবে শুনতেছে স্মুথলি? কোনটা কে বুঝে নেই? আচ্ছা, তোমাদেরকে বায়োলজি অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম না? অ্যাসাইনমেন্ট বলতে আমি এটা বলে দিছি। অ্যাসাইনমেন্ট দিছে তোমাদের বায়োলজি? অ্যাসাইনমেন্ট দিছে তোমাদের? অষ্টম সপ্তাহে আছে। অষ্টম সপ্তাহে কি অ্যাসাইনমেন্ট, কি টপিক কি নিয়ে? অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট টপিক কি নিয়ে? ফারিহা, কলেজ খুলে দিলে আবার কেন অ্যাসাইনমেন্ট? এটা জাতির কোশ্চেন, এটা হোল বাংলাদেশের কোশ্চেন, নো আনসার, এটা কোনো আনসার নেই। কলেজ খুলে দিলে কেন অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে? কলেজ খুলে দিলে কেন অ্যাসাইনমেন্ট, এই কোশ্চেনটা করার পরে যখন আমাদের মাথায় কোনো আনসার আসে না, ইচ্ছা করে তাদেরকে ফিমার দিয়ে পিটিয়ে একদম শুটিয়ে লাল করে দিতে। কারণ তারা কলেজ খুলতেছে, আবার অ্যাসাইনমেন্ট কেন দিবে? পোলাপাইনদেরও কষ্ট, আমাদেরও কষ্ট, সবারই কষ্ট। কলেজ খুলতেছে পোলাপাইন, সবাই সবাইকে দেখবে, একজন আরেকজনের ফেস 2 বছর পরে দেখবে, মুগ্ধ হবে, নতুন কিছু ফেস পাইলে তাদের সাথে কথা বলবে, ভাব জমাবে। এটাই তো মজা। তাদেরকে এই থেরাপি দেওয়া উচিত, আর মাথার গোল থেরাপিটা বেশি দেওয়া উচিত, কন্ডাইল থেরাপি।
হাড্ডিগুলো আসলে আমার সামনে তো পড়ে আছে, ওই কারণে তুললাম একটা হাড্ডি। শাহজাদি বলতেছে বায়োলজিকে অফলাইনে পড়াবেন? বায়োলজি চকবাজার অফলাইনে আর পড়াবো না, অনলাইনেই চালাবো তোমাদের ব্যাচ। হালিশহর অফলাইনে পড়াবো, হালিশহর অফলাইনে আমার পার্সোনাল ব্যাচ চলবে কিছু, ওখানে অ্যাড হইতে পারো। আমার এই যে রুম, এই রুমটাই হচ্ছে তোমার অনেকটা আমার পার্সোনাল রুমই বলতে গেলে। আমার মেডিকেলে পড়ালেখা আছে, পড়ালেখা বেস নিছিলাম এই রুমটা। তো এই রুমটাতে মোটামুটি তোমাদের 15 থেকে 20 জন বা 10 থেকে 15 জন বসতে পারে, আসলে পড়তে পারো। যদি কেউ পড়তে চাও অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ইনশাল্লাহ অফলাইনে শুরু করব, অফলাইনে শুরু করব। অষ্টমুখের অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, পানি ব্যথার মতো অ্যাসাইনমেন্ট, এটা পারবে। না, চকবাজার আর পড়াবো না, কারণ চকবাজার আমার থেকে অনেক হিউজ দূরে, আমার থেকে অনেক দূরে। আমার 9 বাজার চকবাজার আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়, বুঝছো। প্লাস আমার ফাইনাল ইয়ার, এখন মেডিকেলে অনেক ক্লাস থাকবে, প্রেশার থাকবে, সো আমার খুবই পেইন হয়ে যাবে চকবাজারে পড়ানো। ওই কারণে চকবাজারে না পড়ানোর ডিসিশনটা নিয়েছি। আর অনলাইনে তো চলবে, কন্টিনিউয়াসলি চলবে, তোমাদের ব্যাচ পুরোটা অনলাইনে কন্টিনিউয়াসলি চলবে। অফলাইন না হয়, অফলাইন যে খুলতেছে এটা যে অফ হবে না 2 দিন পরে, এটা কোনো গ্যারান্টি নেই। 12 তারিখ খুললে যে 14 তারিখ তারা অফ করবে না, করোনার প্রকোপ আবার বাড়তেছে, টিভিতে দেখাইছে, সো তারা যে অফ করবে না এটা কোনো গ্যারান্টি নেই। তারা যদি 1 সপ্তাহ পর অফ করে দেয়, অনলাইন অফলাইন খুব তড়িঘড়ি করে খুললাম, 1 সপ্তাহ পর অফ করে দিল, পুলিশ এসে আমাদেরকে আবার তুলে দিল, কোনো মানে নিশ্চয়তা আছে? দেখা যাক, আগে শুরু হোক, সবাই শুরু করে কিনে দেখি, তারপরে ডিসিশন নেবো। বাট আপাতত আমি চকবাজারে যাচ্ছি না, আপাতত আমি এখানেই আছি, সব অনলাইনে চলবে আমার কার্যক্রম। আচ্ছা, শুরু করে দিই, বেশিক্ষণ কথা না বলে আমি সামনের দিকে আগাই। আচ্ছা, বাইনারি ফিশন দেখো, আমি বাইনারি ফিশনের কয়েকটা সহজ চিত্র তোমাদেরকে এঁকে দিই, যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমার মোবাইলে চার্জ অনেক কমে আসছে, আমি আর বেশিক্ষণ না বলে তোমাদেরকে বাইনারি ফিশনটা একটু করে বুঝাইয়ে দেই। ধরো এটা তোমার কাছে একটা ব্যাকটেরিয়া, আমি চিত্র আঁকতে আঁকতে বর্ণনা দিব, তোমরা শুনতে থাকো, বর্ণনাও বুঝতে থাকো, আমি চিত্র আঁকতে আঁকতে একটা একটা করে ডেসক্রিপশন দিতে থাকবো। এই ব্যাকটেরিয়াটার মধ্যে নিউক্লিয়েড আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে, ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে। হ্যাঁ, ধরো এটা নিউক্লিয়েড, ব্যাকটেরিয়াল ডিএনএ উন্মুক্ত, তার মানে কোনো এখানে নিউক্লিয়াসের আবরণ নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, একদম উন্মুক্ত একটা ডিএনএ, এই ডিএনএটা আছে। তবে পেঁচানো ডিএনএ, এটা কনফার্ম, এটাকে আমরা নিউক্লিয়েড বলছিলাম, নিউক্লিয়েড। সো এখানে ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে। ব্যাকটেরিয়ার আমরা কোষ প্রাচীর, কোষ ঝিল্লি একসাথেই দেখাচ্ছি, আমরা আলাদা করে লেয়ার করতেছি না। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, আচ্ছা আলাদা করে লেয়ার করলেও করা যায়। ধরো এটা কোষ প্রাচীর হলে বাইরেটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিটাকে কোষ ঝিল্লিকে আমি কালো দিতে দেখাই দিলাম, কোষ প্রাচীরটাকে তাহলে আমি নীল কালার দিয়ে দেখাই। ধরো এটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, সেল ওয়াল এটা। আচ্ছা, দ্বিবিভাজন কিভাবে করে? অ্যাজ লাইক অ্যাজ অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসের মতো একটা কোষ, এই ব্যাকটেরিয়ার একটা কোষ 2টা কোষ হয়ে যাবে। তো এই কোষটা হচ্ছে ব্যাকটেরিয়া, ধরে নি মাদার সেল বা মাতৃকোষ, মাতৃ ব্যাকটেরিয়া। এটা ধরো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর,
এটা ধরো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি, আর এটা ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ বা নিউক্লিয়েট যেটা আমরা বলছিলাম আর কি, আমি শর্টকাটে নিউক্লিয়েট লিখে দিলাম। এটা এই গঠন আশা করি সবাই বুঝছে। এই গঠনের মধ্যে কোনো অসুবিধা কারো থাকার কথা না। আচ্ছা, ওকে, এর পরবর্তীতে আসেন। এখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার এই যে এখন একটা এই ব্যাকটেরিয়াটা থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি করার প্রয়োজনীয়তা আসছে ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া নিজের দেহ থেকে সেল ডিভিশনের মাধ্যমে, কোন সেল ডিভিশন? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ সরাসরি দুইটা কোষে পরিণত হয়ে যায়, মাঝখানে কোনো জটিল মাধ্যম থাকে না। ব্যাকটেরিয়া ঠিক সেম ভাবে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থেকে দুটা কোষে পরিণত হবে, একটা কোষ থেকে দুটা কোষে সে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখি আমরা এই ব্যাকটেরিয়াটা কিছুক্ষণ পরের প্রতিচ্ছবিটা কি হবে। ব্যাকটেরিয়ার এই যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা আছে না, এটার মধ্যে রেপ্লিকেশন শুরু হবে। এটা তো একটা ডিএনএ, নিউক্লিয়ারটা তো একটা উন্মুক্ত ডিএনএ, কারণ এটা হচ্ছে যে একটা প্রোক্যারিওটিক সেল। সো নিউক্লিয়ার একটা উন্মুক্ত ডিএনএ, এই উন্মুক্ত ডিএনএতে রেপ্লিকেশন শুরু হবে। ডিএনএ রেপ্লিকেশন কেন? কারণ দুইটা কোষ তৈরি করতেছে, তো আমার দুইটা কোষে আসতে হবে, তাহলে আমার টার্গেট দুইটা কোষে আসবো, এই জন্য ডিএনএ রেপ্লিকেশন শুরু করতে হবে। ওকে, এই ব্যাকটেরিয়াটার ভিতরে দুটো ডিএনএ রেপ্লিকেশন করার আগে একটা বিশেষ কথা হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াল ডিএনএটা আছে, এই ডিএনএটা ব্যাকটেরিয়ার এই যে কোষ ঝিল্লি আছে, ঝিল্লি গায়ের সাথে বা প্রাচীরের সাথে লেগে যায়, ঠিক প্রাচীরের মধ্য বরাবর লেগে যায়। ঠিক ধরে মধ্য পয়েন্ট, এটা মিড পয়েন্টে লাগবে। মিড পয়েন্ট মানুষের কি, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো ব্যাকটেরিয়ার ধরো এটা প্রাচীরের একটা মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে লাগতেছে। কেন লাগতেছে? কারণ মিড পয়েন্ট বরাবরই তো ভাগ হবে, মিড পয়েন্ট বরাবর ভাগ হয়ে দুইটা কোষ তৈরি হবে, ঠিক না? নাকি অর্ধেক কম অর্ধেক বেশি কোষ তৈরি হবে, এরকম হয়? মা একটা সন্তানকে জন্ম দিতে চাচ্ছে, একসাথে টুইন হয়ে গেল, মা কি চাইবে একটা টুইন খুব বিশাল হোক আর একটা টুইন খুব ছোট হোক? এটা হওয়া সম্ভব? মায়ের একই গর্ভে একই ইউটেরাসে তো দুইটা টুইন, মানে টুইন বসে আছে, সো ইকুয়াল জায়গা নেবে দুইজনই, একদম ইকুয়াল ভাবে প্রডিউস হবে, সেম জায়গায় তো নিচ্ছে। সো এখানে মিড পয়েন্ট বরাবর নিউক্লিয়ারটা, মাতৃব্যাকটেরিয়ার মিড পয়েন্টে নিউক্লিয়ারটা লেগে যাবে। আচ্ছা, লেগে যাওয়ার কাহিনীটা একটু দেখি তাহলে কিভাবে লাগে। ধরো এটা মিড পয়েন্ট, মিডল পয়েন্ট, হ্যাঁ, আমি খুব আস্তে ধীরে বুঝাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই ডিভিশনটা। তো ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস সেল ডিভিশন। কোষ প্রাচীর রাখতেছি, একে দিলাম ঠিক মিড পয়েন্টে। দেখো এই মিড পয়েন্টে লেগে গেল, কে লেগে গেল? ওই ডিএনএটা লেগে গেল, ব্যাকটেরিয়ার কোষঝিল্লি মিড পয়েন্টে এসে লেগে গেল। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী দশা কি? ঠিক এর পরবর্তী দশাটাতে একটু ঢুকি আমি। এর পরবর্তী দশা হইল এই ডিএনএটা ডিভাইড হবে, ভাগ হবে। তাহলে এই ডিএনএটা ভাগ হলে সেলটা একটু শেপে বড় হবে, সাইজে বড় হবে। নরমাল ব্যাকটেরিয়ার সাইজ কত? 0.5 থেকে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। তবে যারা বেসিলাস, লম্বা লম্বা বেসিলাস ব্যাকটেরিয়া, যেমন ইকোলাই একটা বেসিলাস, যারা বেসিলাই তারা 1 থেকে 10 মাইক্রোমিটারও হতে পারে লম্বা। এখন ব্যাকটেরিয়ার কোষটা অনেক লম্বা হয়ে যাবে,
ডিভাইড হবে যে, দুইটা ভাগ হবে যে, ঠিক মাঝখান বরাবর একটা প্রেসার বা চাপের সৃষ্টি হবে। আসো তাহলে এই জিনিসটা একটু খেয়াল করি। তাহলে ব্যাকটেরিয়ার কোষটা একটু তুলনামূলক লম্বা হইল, আর এই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা আমি যদি তোমাকে এখন দেখাই, তাহলে ব্যাকটেরিয়ার এইটা হচ্ছে যে কোষ প্রাচীরের অংশ, এটা এই অংশটা লম্বা হয়ে গেছে। বরাবর হয়েছে। এই দেখো এই অংশটা লম্বা হয়ে গেছে। এটা কোষ প্রাচীর, কোষ ঝিল্লি একসাথে দেখাচ্ছি আর কি। দেখো ব্যাকটেরিয়ার সেলটা এটার তুলনায় একটু লেন্থে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ ডিএনএটা রেপ্লিকেট হয়েছে, দুইটা ভাগে ভাগ হয়েছে। দেখো রেপ্লিকেট হয়েছে, বিভক্ত হয়েছে। বুঝছেন কাহিনীটা? আচ্ছা, গুড, ভেরি গুড, বোঝা যাচ্ছে এখন ভালোভাবে, ভেরি গুড। তো এরপরের কাহিনীটা কি হবে? এই যে ঠিক মিডল পয়েন্টটা আছে না, মিডল পয়েন্টটাতে আমরা পড়ছিলাম একটা কোষ প্লেট তৈরি হবে, সেল প্লেট। কিভাবে তৈরি হবে? ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে কিছু ছোট 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 ভেসিকল, পেকটিন ভেসিকল, গলগি বডি থেকে পেকটিন ভেসিকল। তাহলে এমন কিছু বিশেষ উপাদান, রাসায়নিক উপাদান আসবে, উপাদানগুলো এসে এই জায়গায় একটা টার্গার প্রেসার দিবে, একটা চাপ সৃষ্টি করবে, টার্গার প্রেসার, চাপ চাপ। আচ্ছা, ওই চাপের কারণে দেখা যাবে যে এই জায়গায় এই মাঝখানের যে সেল ওয়াল আর সেল মেমব্রেন, সেল মেমব্রেনটা ভেতরের দিকে ঢুকে যায়, মেমব্রেন ঢুকে যায়, এই মেমব্রেনটা ভেতরের দিকে ঢুকে যায়। তাহলে কিছুক্ষণ পরে চিত্রটা এরকম হবে। এই জায়গায় দেখো সেল মেমব্রেনে তো সবসময় পানি থাকে, এটা তো আমরা সবাই জানি। মানে কোষ ঝিল্লিতে প্রচুর পরিমাণে পানি থাকে। কোষ ঝিল্লি একটা স্বচ্ছ অর্ধতরল এবং কোষ ঝিল্লি একটা কিন্তু জীবন্ত উপাদান কোষের। তাহলে এই যে পানি আছে, পানি থাকলে একটা বিশেষ কথা আছে যে অসমোসিস বা অভিস্রবণিক একটা প্রক্রিয়া, এখানে কিছু ধরনের অভিস্রবণিক ঘটে। এই ঘটার কারণে একটা টার্গার প্রেসার সৃষ্টি হয়, একটু পরে বুঝাচ্ছি। তার আগে সিম্পল ভাবে প্রসেসটা বুঝাই দিই। ধরো এর পরের ধাপটা হচ্ছে এরকম, সেল মেমব্রেনটা বা কোষ ঝিল্লিটা ঠিক মাঝখান বরাবর ঢুকে যাবে। এই আচ্ছা, এটা সেল ওয়াল আঁকতেছি। ভালো কথা, ভেতরে দিকে ঢুকে গেল। দেখছো এই সফট যে অংশটা ছিল, যে অংশটাতে পানি একটু কমে আসছিল, ভেতরের দিকে ঢুকে আসছে। আচ্ছা দেখাই আবার চিত্রটাকে।
অনেক পানি আছে তুলনামূলক। অনেক পানি, অনেক পানি, অনেক পানি, অনেক পানি, অনেক পানি, পানি পানি হয়ে গেছে ব্যাকটেরিয়ার দেহ, পানি পানি হয়ে গেছে ব্যাকটেরিয়ার দেহ না? আচ্ছা, তো এখানে দুটো ডিএনএ আছে ঠিকই, এই ডিভিশনটার পরের ডিভিশনেই দুইটা কোষ তৈরি হচ্ছে, আলাদা হয়ে গেছে। দুইটা ব্যাকটেরিয়াল সেল তৈরি হইল উইথ দেয়ার নিউক্লিয়য়েড। অপত্য দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে উইথ দেয়ার নিউক্লিয়য়েড, উইথ দেয়ার সেল ওয়াল, উইথ দেয়ার cytoplasm, with their plasma membrane or cell membrane. তাহলে এই যে মাতৃ ব্যাকটেরিয়া থেকে আমরা এই দুইটা কি পাইলাম? অপত্য ব্যাকটেরিয়া। সহজ প্রসেস, বুঝছেন? প্রসেসটা কি বুঝছেন সবাই? একটু আমাকে রিপ্লাই করেন, একটু রিপিট করেন আমাকে কমেন্টে যে প্রসেসটা বুঝছেন কিনা। এটা দ্বিবিভাজন প্রক্রিয়া, খুব সহজ একটা প্রক্রিয়া। বুঝছেন নাকি সবাই? আমি একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার উঠতেছি। তানভিন সুলতানা ইস্পা, ফ্লাজেলা কোথায়? ফ্লাজেলা এখানে, আমি এখানে শুধুমাত্র জননটা দেখাচ্ছি, ব্যাকটেরিয়ার পুরো গঠন দেখাই নাই। গঠন দেখাইলে অনেক কিছু দেখাতে হবে। ফ্লাজেলা দেখাই নাই, পিলি দেখাই নাই, সাইটোপ্লাজম দেখাই নাই, মেসোজোম দেখাই নাই, অনেক কিছুই দেখাই নাই। হোয়াট ডু ইউ মিন বাই মেসোজোম? হোয়াট ডু ইউ মিন বাই মেসোজোম? মেসোজোম মানে কি? মেসোজোম হচ্ছে, দেখো এই যে ব্যাকটেরিয়াল যে নিউক্লিয়য়েডটা আছে, নিউক্লিয়য়েডটা একটা প্লাজমা মেমব্রেনের সাথে লাগছে না? মাঝে মাঝে দেখা যায় যে ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনটা, একটু খেয়াল করবা, কিছু কিছু ব্যাকটেরিয়া এই ঘটনাটা হতে পারে, দেখা যায় যে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিটা ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে যায়, একটু ভাঁজ হয়ে কিছু গঠন সৃষ্টি করে, সৃষ্টি করে আবার তারা বেরিয়ে যায়। ওয়ানটা পিনোসাইটিক ভেসিকলের মতো, সেল মেমব্রেনের পিনোসাইটিক ভেসিকলের মতো, যেখানে পিনোসাইটিক ভেসিকল মানে কিছু ছোট ছোট গহ্বর, ভেসিকল মানে ছোট ছোট পানিপূর্ণ গহ্বর তৈরি করে। তো এই প্লাজমা মেমব্রেনের মধ্যে যদি মেসোজোম থাকে, যদি ব্যাকটেরিয়াতে মেসোজোম থাকে, আর মেসোজোম কিন্তু সেল ডিভিশনে হেল্প করে, এটা কিন্তু একটা ডিভিশন ব্যাকটেরিয়া, অ্যামাইটোসিস ডিভিশন। তাহলে যদি মেসোজোম থাকে, যদি থাকে, আমি বলতেছি যদি, সব ব্যাকটেরিয়াতে মেসোজোম নাও থাকতে পারে, যদি থাকে তাহলে অবশ্যই সেই মেসোজোমের সাথে ব্যাকটেরিয়াল ডিএনএটা অ্যাড হবে। মেসোজোমটা ধরো, মেসোজোমের সাথে, মেসোজোমটা তো ব্যাকটেরিয়ার কোষঝিল্লির একটা ঊর্ধ্ব প্রকোষ্ঠ বা একটা ঊর্ধ্ব অংশ, একটা উঁচু অংশ আসলে না, এই উঁচু অংশটার সাথে অ্যাড হবে।
তবে সচরাচর মেসোজোম দিয়ে চিত্র আঁকা হয় না, সচরাচর তোমার ডিরেক্টলি চিত্র আঁকা হয়। তো ডিরেক্টলি চিত্র আঁকলে তোমার নর্মাল আগে যে চিত্রটা আঁকছিলাম ওই চিত্র এঁকে দিবা। সবকিছু দেখাইনি এখানে, আমি সবকিছু দেখাইনি, জাস্ট নর্মাল প্রসেসটা দেখাইছি, বুঝছো? তানভীর সুলতানা অনলি জাস্ট ব্যাকটেরিয়ার গঠনটা কেমন, গঠন কেমন সেটা দেখাইনি, জাস্ট একটা ব্যাকটেরিয়া সেল ডিভিশন থেকে দুইটা ব্যাকটেরিয়া কিভাবে হইলো প্রসেসটাই দেখাইলাম। হ্যাঁ, এবার আসো একটা কোশ্চেন চলে আসে যে ভাই এখানে একটা প্রেসার তৈরি হয়, টার্গার চাপ, টার্জার প্রেসার বা টার্গার চাপ, এখানে একটা প্রেসার তৈরি হয়, প্রেসারটা আগে কি সেটা বুঝতে হবে। এখানে একটা চাপ তৈরি হয়, প্রেসারগুলো কেন তৈরি হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি আছে, এটা আমরা জানি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির এই জায়গায় যে পানিগুলো আছে, ধরো এই জায়গায় কোষ ঝিল্লির পানিগুলো এখান থেকে মুভ করে সরে গেছে, এদিকে চলে গেছে। সরে যাওয়ার কারণটা হচ্ছে পানি সব সময়, পানি ইন কেস অফ অসমোসিস নিম্ন ঘনমাত্রার দ্রব্য থেকে উচ্চ ঘনমাত্রার দ্রব্যে যায়। ওই কাহিনীটা একটু তোমাকে দেখাই। এই চিত্রটা থাক, শুধু বাকি চিত্রগুলো আমি মুছে দিচ্ছি, শুধু এই চিত্রটা থাক। আচ্ছা, এগুলো মুছি, এগুলো মুছলে আমি ইজিলি বুঝতে পারবো। তুমি একটা প্রবলেম দেখবা, ধরো পানির ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বুঝাই, একটু ভালো করে খেয়াল করবেন। ধরেন এটা হচ্ছে একটা কোষ, ধরো সিম্পল ভাবে ধরে না, এটা হচ্ছে একটা কোষ। তো এই কোষটার ভেতরে এখানে কিছু দ্রব্য আছে, যাই থাকুক, যে কোনো দ্রব্য, এখানে কিছু দ্রব্য আছে। এখানে দ্রব্য তুলনামূলক এত বেশি না, অল্প। এখানে দ্রব্য অল্প, ধরো 2-3টা সোডিয়াম ক্লোরাইড আছে। এর তুলনায় কোষের বাইরে এখানে অনেক বেশি দ্রব্য আছে। তো কোষের ভিতরে, কোষের বাইরে তো পানি আছে, মাঝখানে এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি একটা অর্ধভেদ্য ঝিল্লি, তার মানে সে পানিকে আপ ডাউন করাতে পারে। আর তুমি যদি কখনো অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া পড়ো, তাহলে অভিস্রবণ মানে মুভমেন্ট অফ ওয়াটার, পানির মুভমেন্ট থ্রো কিসের মাধ্যমে, থ্রো এ থ্রো এ সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে পানির মুভমেন্ট। এবার মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে করবে? পানির সাথে তো নিশ্চয়ই কোনো দ্রব্য থাকবে। তুমি যদি একটা গ্লাস নাও, এই গ্লাসের মধ্যে যদি পানি রাখো, সাথে তুমি এই গ্লাসের মধ্যে কিছু সোডিয়াম ক্লোরাইড রাখছো, তো সোডিয়াম ক্লোরাইড যেটা রাখলা এটা হচ্ছে দ্রব। পানিটা সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতেছে। তাহলে তোমার কাছে যদি পানি থাকে, পানি দ্রাবক, পুরো দ্রবীভূত হয়ে যাওয়ার পর এটা একটা দ্রব, এদের পর্যন্ত আমরা জানি। তো অভিস্রবণ মানে হচ্ছে পানিরই মুভমেন্ট, অনলি ওয়াটারের মুভমেন্ট, অনলি ওয়াটার, অনলি দ্রাবকের মুভমেন্ট। কোথার থেকে? কিসের মাধ্যমে? একটা অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে। আমাদের কোষের অর্ধবেদ্য ঝিল্লিটি হচ্ছে কোষ ঝিল্লি, সেমি পারমিয়েবল মেমব্রেন বা বৈষম্যভেদ্য ঝিল্লিও বলি। স্পেসিফিক কিছু জিনিস মুভমেন্ট করায়। তো কোষের ভেতরের পরিবেশ আর বাইরের পরিবেশের মধ্যে পার্থক্য আছে, পানির পার্থক্য। এবার আসো, তো পানির মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে হবে? এই পানির এই মুভমেন্টটা হবে কম ঘনমাত্রা দ্রব, দ্রব যেদিকে কম সেদিক থেকে বেশি ঘনমাত্রা
দ্রবের দিকে। এটা অসমোসিস প্রক্রিয়াটাতে সবাই কনফিউজড হয়ে যায় যে কিসের মুভমেন্ট। আজকে থেকে আজীবন মনে রাখবে এটাই হয়, অসমোসিসে আজীবন এটাই হয়, এটা একটু মনে রাখিও, ঠিক আছে? তাহলে কম ঘনমাত্রার দ্রবণ থেকে বেশি ঘনমাত্রার দ্রবণের দিকে পানির মুভ করা। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অসমোসিস? অসমোসিস মানে কি? অসমোসিস মানে হচ্ছে পানির মুভমেন্ট। পানি একটা দ্রাবক, তাহলে পানি দ্রাবকের মুভমেন্ট, পানি দ্রাবকের একটা মুভমেন্ট, পানি দ্রাবকের মুভমেন্ট একটা বৈষম্যবৃদ্ধ ঝিল্লি দিয়ে মুভমেন্ট। থ্রোয়ে অর্ধবেদ্য ঝিল্লি বা বৈষম্যবৃদ্ধ ঝিল্লি কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট? কম ঘনমাত্রার দ্রব, ধরো সোডিয়াম ক্লোরাইডটা একটা দ্রব, কম ঘনমাত্রার দ্রব থেকে বেশি ঘনমাত্রার দ্রবর দিকে মুভমেন্ট, পানির মুভমেন্ট। তাহলে এবার আসো, এটা যদি একটা কোষ ধরি, ধরো এটা একটা কোষ, কোষের ভেতরে সোডিয়াম, ধরো একটা দ্রব আছে অল্প, আর কোষের বাহিরে দ্রব আছে অনেকগুলো দ্রব আছে। তাহলে এখন যদি তুমি কোষের ভেতর আর বাইরে পানির মুভমেন্টটা দেখাতে চাও, শুধু পানির মুভমেন্ট, তাহলে পানি কম দ্রব থেকে বেশি দ্রবের দিকে যাবে। তাহলে আমার কথা অনুসারে পানি এখন এই কম দ্রব থেকে বেশি দ্রবের দিকে আসবে থ্রো কিসের মাধ্যমে? অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে। এই কোষ ঝিল্লিটাই হচ্ছে সে অর্ধবেদ্য ঝিল্লি। ক্লিয়ার না? আমি লিখে দিছি। এবার ধরো আরেকটা কন্ডিশন, যে কন্ডিশনটাতে দেখা যাবে কোষের ভেতরে দ্রব বেশি। একটা কোষের ভেতরে যে কোনো দ্রব, ধরো যে কোনো একটা লবণ, এটা কোষের ভেতরে অনেক বেশি, আর বাহিরে লবণ, কোষের বাহিরে লবণ কম, তাহলে এটা একটা অর্ধবেদ্য ঝিল্লি। এখন অসমোসিস কি হবে, অবিস্রবণ কি হবে দেখি, আমাকে কমেন্টে বলতে পারবা অবিস্রবণ জিনিসটা এখন কি হবে? পানি কি কোষের ভেতর থেকে বাইরে আসবে নাকি বাইরে থেকে ভেতরে যাবে? এই কন্ডিশনটাতে আমাকে বলতে পারবা কিছু কেউ? দেখি বলতে পারো কিনা। ভেরি গুড ফারিহা শাহজাদি, ভেরি গুড। তাহলে পানি এখন কম দ্রব থেকে বেশি ঘনমাত্রা দ্রবে, ঘনমাত্রা বেশি হচ্ছে যে দ্রবের ভেতরে, কম কোষের বাইরে, তাহলে পানি কম থেকে বেশিতে যাবে কিসের মাধ্যমে? একটা ঝিল্লির মাধ্যমে, বৈষম্যবৃদ্ধ ঝিল্লি। আর এই বৈষম্যবৃদ্ধ ঝিল্লিটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে অভিস্রবণকে আমরা দুইটা ভাগে কিন্তু ভাগ করি, একটা হলো অন্ত অভিস্রবণ, একটা হলো বহি অভিস্রবণ। পানি কোষের ভেতর থেকে বাইরে চলে আসা, এটাকে আমরা বলি বহি অভিস্রবণ। পড়ছিলা 9 10-এ, বেসিক আকারে পড়ো নাই আর কি। আবার এই যে পানির বাহিরের থেকে কোষের ভেতরে ঢোকা, ভেতরে, এটাকে আমরা বলবো অন্ত অভিস্রবণ। বেসিক আকারে পড়াটা খুব জরুরি, এজন্য দেখছো অভিস্রবণ কিন্তু অনেক জায়গায় লাগে। এই অন্ত অভিস্রবণের সাথে ইন্টাররিলেটেড যে প্রেসার বা চাপ, এটাকে আমরা বলি টার্গার প্রেসার। অ্যানাদার নেম অফ টার্গার প্রেসার ইজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, পানির চাপ। হাইড্রোস্ট্যাটিক শব্দটা দ্বারা বোঝানো হয় পানিকে, তাহলে পানির চাপ। সহজ কথা। তাহলে কোষের বাইরের থেকে ভেতরে যখন পানি ঢুকতেছে, এই কোষ ঝিল্লিকে চাপ দিয়েই তো ঢুকতেছে। যদি চাপ দিয়ে ঢুকে, এখানে টার্গার প্রেসার বেশি, কোষের ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে, এটাতে আমার কোনো গুরুত্ব নাই, আমার কোষের ভেতরে পানি বেশি থাকতে হবে। ভেতরে পানি ঢুকতেছে, তাহলে কোষ ঝিল্লিটাকে প্রেসার দিয়ে ঢুকতেছে, কোষ ঝিল্লিটা একটু বাঁকা হয়ে ঢুকতেছে পানিটা। সেম কন্ডিশন এখানে হয়। অবিস্রবণিক একটা কন্ডিশনের কারণে এই জায়গাতে থেকে পানিগুলো কোষের চারপাশে ছড়িয়ে যায়, এই প্রাচীরটা একটু পাতলা হয়। বিশেষত আর একটা কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন করার জন্য এই অংশটাকে পাতলা বা স্মুথ করে দেয়। যখন করে দেয়, পানি কোষের ভেতরে থাকে বেশি,
বাহিরে থাকে ব্যাকটেরিয়ার কম। এই জায়গায় যখন পানি ঢুকে টার্গার প্রেশারটা বেশি থাকে বা হাইড্রোস্ট্যাটিক পানির চাপটা বেশি থাকে, যার কারণে এই যে তোমার কোষঝিলির একটু বাঁকা হয়ে ভিতরে ঢুকলো। কোষঝিলি যখন বাঁকা হয়ে ঢুকে কোষ প্রাচীরে ফ্র্যাগমোপ্লাস্ট বা এই সাইটোপ্লাজম থেকে বিভিন্ন পেকটিন দানা আসে। দানা এসে কোষ প্রাচীরে একটা কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে। এই যে কোষ প্লেট, এই কোষ প্রাচীরের কোষ প্লেট কোষঝিলির ভেতরে ঢোকা। আলটিমেটলি ঢুকতে ঢুকতে এমন একটা কন্ডিশন হয় যে তারা দুজন একদম আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দুইটা কোষ তৈরি হয়। এটাই দুইটা ব্যাকটেরিয়া। তো তোমার এই টার্গার প্রেসার বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছাড়া এটা কখনো পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা দেখছো তাহলে অভিস্রবণ কি গুরুত্বপূর্ণ একটা জিনিস। অভিস্রবণ জিনিসটা না বুঝলে, এই অভিস্রবণ জিনিসটা না বুঝলে জীববিজ্ঞান আমি তোমাকে যখন প্রশ্নোত্তর পড়াবো তোমাদের নবম অধ্যায় কিছু বুঝবা না। আমি তোমাকে অভিস্রবণ নিয়ে পুরো 1.5 ঘন্টার একটা ক্লাস আগে নিব, ও শুধু অভিস্রবণ, অনলি অভিস্রবণের জাত 14 গোষ্ঠী উদ্ধার করবো সেদিন। এরপরে গিয়ে আমি প্রশ্নোত্তরে ঢুকবো, সালোক সংশ্লেষণে ঢুকবো, শ্বসনে ঢুকবো। তুমি অভিস্রবণ না বুঝলে বেসিক কিছু বুঝবে না। কিন্তু অভিস্রবণ আলাদাভাবে তোমার বইতে কোনো টপিক নেই, মাগার এটা তোমার বেসিকের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। অভিস্রবণ মানে অনেকে বুঝে যে দ্রবের পরিবর্তন, দ্রাবকের পরিবর্তন, কোনটার পরিবর্তন হয়, দ্রব নাকি দ্রাবক, কনফিউজড। ব্যাপন মানে অনেকে বুঝে যে দ্রাবক নাকি দ্রবক, কোনটা, কনফিউজড। ব্যাপন দ্রব নাকি দ্রাবক, অভিস্রবণ দ্রব নাকি দ্রাবক, কার মুভমেন্টে, কনফিউজড। নো কনফিউশন, অনলি এ সলিউশন। সলিউশন লাগবে। সলিউশনটা হচ্ছে ব্যাপন মানে শুধু দ্রবের মুভমেন্ট, অভিস্রবণ মানে শুধু দ্রাবকের মুভমেন্ট। পানির সাথে যদি কোনো মুভমেন্ট হয় সে কথায় অবশ্যই অভিস্রবণ চলে আসবে। দ্রবের সাথে সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি কাহিনী দেখাইতাম সেটা ব্যাপন হয়ে যেত। পানির সাথে কাহিনী দেখাইছি মানে তো অভিস্রবণ হয়ে গেছে। অভিস্রবণের সাথে যে প্রেসার, সেই প্রেসারকে আমরা অভিস্রবণিক চাপ বলি। অভিস্রবণিক চাপ, অভিস্রবণিক চাপের সাথে একটা পানির আলাদা চাপ হাইড্রোস্ট্যাটিক চাপ বা টার্গার প্রেসার। ব্যাপনের সাথে একটা চাপ আছে ব্যাপন চাপ। এগুলো সবগুলো আলাদা করে বেসিক ভাবে ক্লাস নিব ইনশাল্লাহ, তারপরে সামনের দিকে আগাবো। তোমাদের জুলজি ক্লাস শুরু হবে পাবলিকে ইনশাল্লাহ, যেহেতু আমার এখন পার্মানেন্ট সেটআপ আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। তোমাদের জুলজি ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ বুধবার থেকে। বুধবার থেকে টানা তোমাদের 3-4 দিন টানা ক্লাস দিলে জুলজি আর বেশি ক্লাস লাগবে না, মাত্র আর 4টা লাইভ ক্লাস হলে তোমাদের পরিপাক শোষণ শেষ। ঠিক আছে না? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা। আজকের ক্লাসটা করে নিও। ব্যাকটেরিয়ার বিভাজন পড়াই ফেলছি মানে বাকি জননগুলো খুব সহজ। আর ব্যাকটেরিয়ার এরপরে গুরুত্ব পড়বো আমরা, অর্থনৈতিক গুরুত্ব, উপকারিতা, অপকারিতা, প্লাস কিছু স্পেশাল ব্যাকটেরিয়ার বর্ণনা আছে। যেমন জ্যানথোমোনাস অরাইজি, ধানের একটা রোগ করে একটা ব্যাকটেরিয়া আছে। ভিব্রিও কলেরা, খুব ছোট টপিক একটা রোগ আছে। ওই দুইটা টপিক স্পেসিফিক্যালি একদিনের পড়া হলে শেষ করে দিতে পারলে মোটামুটি কাজ শেষ। রোগ কি করে ওটা তো তোমাদেরকে আগে একটা লিস্ট দিয়েই দিছি। আগামী ক্লাসে আরো ডিটেইলস পড়াবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। এরপরে ক্লাসে ব্যাকটেরিয়ার সিকিউ, এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন সব একসাথে সলভ করাবো। যারা ব্যাকটেরিয়া ক্লাস করো নাই দ্রুততার সাথে লেকচার 6 থেকে শুরু করবা। লেকচার 6 থেকে আজকে লেকচার নাম্বার 10 হচ্ছে। লেকচার 11 পর্যন্ত ব্যাকটেরিয়া হবে, মানে 12 পর্যন্ত রিভিউ সহ লেকচার 6 থেকে 12 ব্যাকটেরিয়া ক্লাস হবে। সব টানা করবা, এরপরে ব্যাকটেরিয়ার এক্সাম হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে ব্যাকটেরিয়া শীটও দিব, টেনশন নাই। ব্যাকটেরিয়া শীট লিখতেছি, ইনশাল্লাহ দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দিব। হ্যাঁ জি ভাইয়া, কলেজ খুললে ক্লাস অনলাইন থাকবে। আমার ক্লাস অনলাইনেই থাকবে, আমার ক্লাস অফলাইনে যাবে না। আমার ক্লাস অনলাইনেই চলবে, কন্টিনিউয়াসলি আমি অনলাইনে চালাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো এক সময়ে। সে পর্যন্ত ভালো থাকিও। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।